ফিরছি। আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা কি দেখে নেব। দেখতেই পাচ্ছ অবশ্য তোমরা ক্লাস 12 এর পাঠ্য 3rd সেমিস্টারের পাবলো নেরুদার লেখা আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে। তার সঙ্গে কবিতাটি আমরা এখন আলোচনা করতে চলেছি। আচ্ছা, তার আগে আমরা বলবো বা দেখব কি কি কবিতার মধ্যে আমরা পাচ্ছি। এই ভিডিওটির মধ্যে আমরা কি কি পাবো সেটা কিন্তু প্রথমে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে আমরা কবিতাটি উৎস, প্রেক্ষাপট এগুলো দেখব। তারপর আমরা দেখব কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা। সহজ ভাষায় কবিতাটি আমরা লাইন বাই লাইন খুব সুন্দরভাবে আলোচনা করব। তারপর আমরা কবিতা থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু সাথে সাথেই দেখে নেব। তাহলে এখন আলোচনায় ফিরে যাক। শুরু করি তার সঙ্গে কবিতাটি। তার সঙ্গে কবিতাটি যিনি লিখেছেন তার নাম পাবলো নেরুদা। আমরা পাবলো নেরুদার আগেও একটা কবিতা পড়েছি ক্লাস 10 এ। কি বলতো? অসুখী একজন, তাই না? সবার মনে আছে আশা করি। আজকে পাবলো নেরুদার আবার একটা কবিতা আমরা পড়ব। পাবলো নেরুদা কে ছিলেন আমরা দেখব। পাবলো নেরুদা ছিলেন মূলত চিলির একজন বিখ্যাত কবি। তিনি রাজনীতিবিদও ছিলেন। তার ছদ্মনাম কিন্তু পাবলো নেরুদা। আমরা আগেও দেখেছি, আবার বলছি, তার ছদ্মনাম। আর তার আসল নাম কি? প্রকৃত নাম হচ্ছে নেফতালি রিকার্ডো রেন্স বাসোয়াতো। আমরা কিন্তু এই কোশ্চেনটা পড়ব, কোশ্চেন হিসাবে পড়ব, কারণ অনেক সময় এই কোশ্চেনগুলো আসে। তার নাম কি বা প্রকৃত নাম কি, তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডেসপেয়ার, এটা কিন্তু তার কবিতা, সেটা আমরা দেখব। তিনি কমিউনিস্ট পার্টিতে কবে যোগ দিয়েছেন, এই হিসাবে কিন্তু হতে পারে ছোট 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 প্রশ্ন। আর আমরা এটা দেখব যে কবিতাটির উৎস। কবিতাটির মূল কিন্তু স্প্যানিশ ভাষা। স্প্যানিশ ভাষা থেকে, আর মূল কিন্তু ভাষা হলো স্প্যানিশ ভাষা। আর স্প্যানিশ ভাষায় এর কি নাম? কন এলা, ঠিক আছে। আর কাব্যগ্রন্থটির কি নাম? এক্সট্রাভাগানিয়া, ঠিক আছে। আর এই কবিতাটি বাংলায় যিনি অনুবাদ করেছেন তার কি নাম? শক্তি চট্টোপাধ্যায়। এটাও কিন্তু প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন। তো শক্তি চট্টোপাধ্যায় অনুদিত কি পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা। এটা হলো আমাদের কবিতাটির মূল উৎস, অনুদিত। কিন্তু মূল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা বললাম, আবার অনুবাদে কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা এখন দেখলাম। নেরুদার, আবার পাবলো নেরুদার প্রেমের কবিতা, এখান থেকেও কিন্তু এই কবিতাটি আমরা পাবো। আর যেটা আমি বললাম যে স্প্যানিশ ভাষায় মূল যে কাব্যগ্রন্থ এক্সট্রাভাগানিয়া, ওখান থেকে ওটাও কিন্তু অসুখী একজন কবিতাটিও কিন্তু ওই কাব্যগ্রন্থ থেকেও নেওয়া হয়েছে। যাই হোক, আমরা পাবলো নেরুদা সম্পর্কে জানলাম, উৎস জানলাম, এবং কবিতাটি অনুবাদ যিনি করেছেন তার নাম জানলাম, আর অনুদিত কোন গ্রন্থ থেকে নেওয়া সেটাও জানলাম। এবার আমরা মূল কবিতাটিতে যাই, দেখব কবিতাটি লাইন বাই লাইন। পুরোটা দেখার জন্যে সঙ্গে থাকো এবং একদম মিস না করে শেষ অবধি দেখতে থাকো। আমরা আজকে যে কবিতাটি পড়ব সেটার প্রেক্ষাপট আমি বলি স্পেনের গৃহযুদ্ধ অবলম্বনে। স্পেনে যখন গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের প্রেক্ষাপট কিন্তু এই কবিতাটা। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং এখান থেকেও সব প্রশ্ন কিন্তু আসতে পারে। তো ওই সময়ের যে অবস্থা, ওই সময়ের যে পরিবেশ, সেটা কিভাবে আমাদের যুদ্ধ, প্রেম, একাকিত্ব, সঙ্গে থাকা সবকিছু কিভাবে এক করেছেন কবি, এবং সেটা কিভাবে সুন্দরভাবে এত মনোরমভাবে তিনি কবিতায় তুলে ধরেছেন, সেটা কিন্তু আমরা
কবিতাটি পড়ব এবং দেখব। তাহলে আমরা প্রথমেই কবিতার লাইন, ফার্স্ট লাইনে কি দেখছি? সময়টা খুব সুবিধের না। কি দেখছি? সময়টা খুব সুবিধের না। তার আগে আমরা দেখেছি কিন্তু যে তার সঙ্গে বলতে কার সঙ্গে, কবিতাটির নাম কিন্তু তার সঙ্গে। তার সঙ্গে মানে কি? আমরা কবিতাটি পড়বো আস্তে আস্তে, তাহলেই বুঝতে পারবো তার সঙ্গে মানে কি। তাহলে প্রথমে আমরা লাইনটি কি দেখলাম? সময়টা খুব সুবিধের নয়। তার মানে কি? সময়টা সুবিধের নয় মানে কি? সময়টা একটু অসুবিধার, সময়টা ভালো না, সময়টা খারাপ সময়, তাই না? আমার জন্য অপেক্ষা করো। কি বলেছেন? আমার জন্য অপেক্ষা করো। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তাহলে কবি বলেছেন যে সময়টা খুব সুবিধের নয়, আমার জন্য অপেক্ষা করো। তিনি অপেক্ষা করতে কেন বলেছেন? অপেক্ষা করতে বলেছেন তার জন্যে, কোনো রকম মনোবল না হারিয়ে, কোথাও না গিয়ে তার জন্যে স্থিরভাবে অপেক্ষা করতে বলেছেন। কেন? দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে, তাই। তাহলে দুজনে মিলে, এখানে তার সঙ্গে বলতে কবি তার সঙ্গিনীকে বুঝিয়েছে। সে মানে এখানে আমাদের ইংলিশ যে নাম কবিতাটির, সেটা হলো উইথ হার। হার মানে কি? হি আর সি, তাই না? হিজ অ্যান্ড হার। তো হিজ ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে এখানে সঙ্গিনী বা একটা মেয়ের কথা বলা হয়েছে। তাহলে তার সঙ্গে এখানে যাকে বলেছে আমার জন্য অপেক্ষা করো, সে হলো কবির সঙ্গিনী। তুমি তোমার এই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। কি বলেছেন কবি? তোমার এই ছোট্ট দুটি হাত। ছোট্ট কেন বলা হয়েছে? কারণ হতে পারে এটা যে কবি তো একজন মানুষ, পুরুষ মানুষ, তো সেক্ষেত্রে একজন মেয়ে মানুষের হাত বা তার কাছে সেই সঙ্গিনীর হাতটা একটু ছোটই মনে হয়েছে, তাই হয়তো তিনি ছোট্ট দুটি হাত বলেছেন। বা হতে পারে ভালোবেসে বলেছেন যে তোমার ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। কষ্টের সৃষ্টেও উঠে দাঁড়াবো। কি? কষ্ট হলেও, খুব কষ্ট সৃষ্টিও কিন্তু আমি উঠে দাঁড়াবো, যেভাবেই হোক, যত কষ্টই আসুক না কেন আমি ঠিক উঠে দাঁড়াবো। তুমি আমার হাতটা, আমার হাতের উপরে তোমার হাতটা রাখো, ছেড়ো না, আমার জন্য অপেক্ষা করো। সময়টা খুব একটা সুবিধের না। সময়টা কেন সুবিধের না? আমি বলেছি আগে যে এটা প্রেক্ষাপটটা কি? গৃহযুদ্ধ না স্পেনে, সেই জন্য সময়টা সুবিধের না। যখন তখন যা কিছু হতে পারে। ব্যাপারটা বুঝবো, আলহাত করব। তাহলে কি বলেছে? ব্যাপারটা বুঝবো, যে ব্যাপারটা চলছে, কোন ব্যাপারটা, এই যে সিচুয়েশনটা, এই পরিবেশটা, এই যে ব্যাপার, সেই ব্যাপারগুলো ভালোভাবে বুঝবো এবং আলহাত করব। কষ্টের সৃষ্টি দাঁড়িয়েও শেষ পর্যন্ত ব্যাপারটা বুঝবো এবং আলহাত করব। তাহলে প্রথমে আমরা কবিতাটি যে 4-5টা লাইন আমরা পড়লাম, তাতে আমরা কি বুঝলাম? যে কবি তার সঙ্গীকে বলেছে কি, যে সময়টা খুব একটা সুবিধের না, আমার জন্য তুমি অপেক্ষা করো। আর দুজনে মিলে কিন্তু কি করতে হবে? সমঝে চলতে হবে, একে অপরের সহচর্যে, একে অপরের হাত ধরে, বোঝাপড়া করে, নিজের প্রয়োজনে অপ্রয়োজনে চলতে হবে। দুজনকে সাথে রেখে, পাশে রেখে উঠে দাঁড়াতে হবে। কষ্টের সৃষ্টি হলেও দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, প্রবলেমটা, পরিস্থিতিটা একসাথে জুঝবো এবং আনন্দ করব। এই গেল আমাদের কবিতার প্রথম অংশটা। এখানে দেখো অন্তর্নিহিত অর্থ, এখানে আক্ষরিক অর্থ আমি এখানে লিখে দিয়েছি, সাথে আবার অন্তর্নিহিত অর্থটাও আমি এখানে বলেছি। একটি সংহতি ঐক্যের ডাক। ঠিক আছে? এটি কি? সংহতি এবং ঐক্যের ডাক, একসাথে ঐক্য। যে কোনো রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত সংকটে একা লড়াই করার জন্য বা একা লড়াই করার চেয়ে কি দরকার? প্রিয়জনকে বা সহযোদ্ধা দরকার হয়। তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সেই যুদ্ধটা, সেই
সমস্ত সেই সময়টা কিন্তু প্রতিকূলতার হলেও সেটা কিন্তু মনোরম হয়। পরস্পরের সাথে যুদ্ধ খুব পরিস্থিতি খারাপ হলেও খুব সহজ হয়ে যায় যদি সেই সহযোদ্ধা বা সঙ্গিনী পাশে থাকে। তাই পরের অনুচ্ছেদে আমরা যাব কি, আমার আবার সেরকম এক জুড়ি। কি বলেছেন যে আমার মানে কার, কবির, কবির এমন এক সঙ্গী বা জুড়ি রয়েছে, যে সঙ্গী কথা বলা হয়েছে সে এমন এক সঙ্গী যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। কি বলেছে, যা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। কেন, যে মানে বেঁচে বর্তে আসা মানে যে কোনো পরিস্থিতি কোনো মতে বাঁচা, সেটাকে বেঁচে বর্তে আসা বলা হয়েছে। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। অর্থাৎ কি, এমন এক জুড়ি যারা কি করেছে, যে কোনো চরম অপ্রত্যাশিত স্থানেও নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে, তাই না? যেমন কি পাথরের মধ্যেও অনেক গাছ জন্মায়। আমরা পাহাড়ি এলাকায় দেখেছি বা দেখবো, অনেকেই তোমরা সবাই লক্ষ্য করবে হয়তো যে পাহাড়ি এলাকায় পাথরের ফাটল থেকেও কিন্তু কি বের হয়, অনেক সময় গাছ বের হয়। ছোট 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 চারা গাছ, ছোট ছোট গাছ কিন্তু বের হয়। অনেক গাছই আছে এরকম যারা কিন্তু আমরা জানি একটা গাছ, একটা উদ্ভিদ বাঁচার জন্য নরম মাটি দরকার হয়, জল দরকার হয়, আর আলো দরকার হয়। সেটা তো আমরা কমন জানি, এটা আমরা সবাই জানি এটা। কিন্তু অনেক গাছ এরকম আছে যেটা পাহাড়ের বা পাথরের ফাটল থেকে বের হয়, এবং ওরা কিন্তু এইভাবেই কোনো মতে কোনো রকমে কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখে। তো এই গাছের কথা বলা হয়েছে, কবি তিনি বলেছেন এই উদাহরণ দিয়ে যে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, কোনো খারাপ সিচুয়েশন, কোনো খারাপ পরিবেশ, কোনো রকম কোনো প্রতিকূলতা বঞ্চনা যাকে আটকাতে পারবে না কোনোভাবেই, সেটার কথা বলা হয়েছে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য চরম পরিস্থিতিতেও সে নিজেকে স্থির রাখবে, এটাই বলা হয়েছে এখানে। তারপর কি দেখবো, তিনি আবার বলেছেন কি, সময়টা মোটেই সুবিধের না। তিনি আবার বলছেন কি, যে সময়টা মোটেও কিন্তু সুবিধের না, সময়টা খুবই খারাপ। তারপর কি বলেছেন, রোষ মানে কি, থামো, দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। থামো, রোষ মানে কি, থামো, আমার জন্য দাঁড়াও, তাই না? কেন, কাকে হবে, কাকে, ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। তাহলে কি বলেছেন কবি, যে কাকে ঝুড়ি নাও, এই যে কাক মানে এই যে কোমরের অংশটাকে বলা হয়েছে কাক। কাকে কি নেয়, দেখবে গ্রামের মহিলারা কাকে ঘড়া নিয়ে যায়, কলসি নিয়ে যায় জল নিয়ে আসতে, কাকের মধ্যে এখানে বসায় না, ওটাই যে কলসিটা যেখানে বসায় সেটাই হচ্ছে কাক। সেই কাকে কি করতে বলেছেন, ঝুড়ি নিতে বলেছেন। আর কি করতে বলেছেন, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় পরো। কাপড় চোপড়, জুতো, শাবল, ঝুড়ি, এগুলো কেন নিতে বলেছেন? এগুলো কিসের প্রতীক, শ্রমজীবী মানুষের প্রতীক। তাহলে যে কোনো পরিস্থিতির জন্য আমাদের জামা কাপড়, জুতো আর কি ঝুড়ি, শাবল এগুলো সাথে রাখো। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য রেডি থাকো সব সময়ের জন্য, যখন তখন যা কিছু হতে পারে, যখন তখন যে কোনো পরিবেশের সামনাসামনি করতে হতে পারে, তাই এগুলো রেডি রাখো। শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে এখানে, শ্রমজীবী মানুষের শাবল, কোদাল, ঝুড়ি এগুলো নিয়েই তাদের কাজ, এগুলোই তাদের কাজের প্রতীক। তাহলে কি করতে হবে, পরিশ্রমে হাতিয়ার নিয়ে সবসময় রেডি থাকতে হবে। আরাম এগুলো কিন্তু আমাদেরকে মানে তাদেরকে ত্যাগ করতে হবে। তিনি সব সময় সবকিছু পরিস্থিতির জন্য, বাস্তবের জন্য তিনি কি করতে বলেছেন, সবসময় রেডি থাকতে বলেছেন। আবার বলেছেন তিনি, তাই না, যে সময়টা সুবিধের না, রসো, দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো, সবকিছু রেডি রাখো। তারপর দেখব, এখন আমাদের
একে অপরকে লাগবে। কি বলেছেন? এখন আমাদের একে অপরকে লাগবে। কাকে? কবি এবং তার সঙ্গিনী একে অপরকে লাগবে। শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না। তার কি মানে? কার্নেশন ফুল কি? কার্নেশন ফুল হলো একটা বিদেশি ফুল। যেমন এরকম, যেমন আমাদের দেশের একটি ফুল আছে কি? গোলাপ। সেটা কিসের প্রতীক? ভালোবাসার প্রতীক। লাল গোলাপের কথা বলছি আমি। তো এখানেও কার্নেশন ফুলটা ঠিক বিদেশি ফুল, ঠিক গোলাপের মতোই। সেটাও হলো কিন্তু ভালোবাসার প্রতীক। তিনি বলেছেন শুধু কার্নেশন ফুলের জন্য নয়, অর্থাৎ শুধু ভালো সময়ের জন্য বা ভালোবাসার জন্য নয়, মধু তালাশ মানে কি? তালাশ করা মানে হচ্ছে খোঁজা। মধু, মধু কি? মধু মানে তো আমরা জানি। এখানে মধু তালাশের জন্য মানে মানেটা কি বলতে চেয়েছে? যে এখানে মধু বা মিষ্ট দ্রব্য বা ভালোবাসা বা শুধু ভালো সময়ের জন্য না, কিন্তু শুধুমাত্র যে আমরা ভালো সময়টা কাটাবো, ভালোবেসে কাটাবো, শুধু সেই জন্যে না, আমি কিন্তু ওই জন্যে তোমার সাথে থাকবো বা তুমি আমার সাথে থাকবে, এটা কখনোই না। আমরা থাকবো কিসের জন্য? একে অপরকে আমাদেরকে লাগবে। কেন? আমরা খারাপ সময়েও থাকবো, ভালো সময়েও থাকবো। যেমন আমরা ভালো সময় কাটাবো একসাথে, সেরকম খারাপ সময়েও হাতে হাত মিলিয়ে আমরা একসাথে থাকবো। সেটাই এখানে বোঝানো হয়েছে, বলা হয়েছে কার্নেশন ফুল আর মধু তালাশের কথা এই দুটো কথার মাধ্যমে। যে শুধু ভালো সময়ের জন্যে বা ভালোবাসার জন্যে না, আমরা থাকবো খারাপ সময়েও দুঃসময়েও একে অপরের হাত ধরে। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। তাহলে আমাদের দুজনের কি লাগবে? হাত লাগবে। দুজনের হাত, একে অপরের হাত ছাড়া যাবে না। একে অপরকে সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। কেন? ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। মানে কি? মানে বিদ্রোহ করার জন্য। এখানে আগুন হলো বিদ্রোহ শক্তি প্রতীক। আগুন বানানো মানে কি? আগুন তো আর বানানো যায় না হাতে করে কি আগুন বানানো যায়? না। এখানে আগুন বানানোর কথা বলা হয়েছে, তার মানে হলো যে বিদ্রোহ শক্তি এবং উত্তাপ, সমাজ বদলের নতুন সৃষ্টির প্রতীক হিসাবে আগুন কথাটা ব্যবহার করা হয়েছে। তার মানে কবি এখানে কি বলেছে? শুধু যে আমরা আমাদের সম্পর্ক কেবল রোমান্টিকতা বা বিলাসিতার জন্য না, আমাদেরকে একে অপরের সাথে থাকতে হবে, দুঃসময়ের সাথে থাকতে হবে, এবং আমাদেরকে এই শক্তি হিসাবে একে অপরের হাতটা কাজে লাগাতে হবে আগুন বানানোর জন্যে, অর্থাৎ বিদ্রোহ করার জন্যে, সমাজ বদলের জন্যে এবং নতুন পরিবেশ সৃষ্টি করার জন্য একে অপরের হাত লাগবে। তিনি এটাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে উদাহরণস্বরূপ বোঝাতে চেয়েছেন। আমরা শেষের 4টি লাইনে চলে এসেছি। এখন দেখব কি? এই যে সুবিধের নয় সময়, মানে যে সময়টার কথা এতক্ষণ তিনি বলেছেন যে সময়টা খুব একটা সুবিধের নয়, প্রথম লাইনে তিনি বলেছিলেন সেই সময়টার কথা বলা হয়েছে। এই যে সুবিধের নয় সময়, তার কথা বলা হয়েছে, অর্থাৎ সময়টার কথা, যে খারাপ সময়ের কথা বলা হয়েছে। মাথা যতই উঁচু করুক, কে মাথা যতই উঁচু করুক, এই খারাপ সময়টা যতই মাথা উঁচু করুক, অর্থাৎ যতই পরিবেশ খারাপ হোক, যত সময় খারাপ হোক, যতই যেরকম পরিস্থিতি আসুক না কেন, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই। মানে কি? আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই মানে কি? মানে হলো এটা যে আমাদের 4 হাত, একটা মানুষের তো 2টো হাত, তাহলে তারা 2টো হাতে দুজনের কথা বলেছেন কবি এবং তার সঙ্গিনী। দুজনের 4 হাত আর 4 চোখ, দুজনের 4টি চোখ, একটা মানুষের 2টো চোখ, সেক্ষেত্রে দুজনের 4টি চোখ। তো 4টি হাত 4টা চোখ, অর্থাৎ দুজন মানুষ এই সময়ের পরিস্থিতি, এই প্রতিকূলতা, এটাকে একসাথে থেকে এবং যে কোনো বাধাকে পরাস্ত করে তাকে প্রতিকূলতার এই শক্তিশালী যতই হোক না কেন সময়, যাই সময় আসুক, যেরকমই প্রবলেম আসুক না কেন, এই 4 হাত 4 চোখ সব কিছুকে আমরা এক করে কি করব? একে জুঝবো। জুঝবো মানে কি? যুদ্ধ করা, তাই না? যুঝবো মানে কি? যুঝা, যুদ্ধ করা। যেইভাবে হোক না কেন একে আমরা পরিস্থিতিকে মোকাবিলা করব, যুদ্ধ করব এবং আমরা জয়ী হব। এটা হচ্ছে আশাবাদিতার
লক্ষ্য এবং আশাবাদিতার কথা বলেছেন তিনি। যেমনই পরিবেশ আসুক, যেমনই সময় আসুক, যেমনই প্রতিকূলতা আসুক, আমরা একে শেষ করে, শেষ পর্যন্ত যুদ্ধ করে, আমরা লড়াই করে কিন্তু আমরা স্থির হয়ে ঠিক নিজেদের জায়গা করে নেব। আশাবাদিতার কথা তিনি বলেছেন। আমাদের কবি কি আশাবাদী, তাই শেষ করেছেন কিভাবে সবকিছু প্রতিকূলতার মধ্যে থেকেও একে অপরের সাথ দিয়ে যুদ্ধ করে সবকিছুর মোকাবিলা করা, নতুন পরিবেশ, নতুন সমাজ সৃষ্টি করা তার লক্ষ্য। এই গেল আমাদের পুরো কবিতাটি। আমরা কবিতাটি প্রথম থেকে শেষ অবধি লাইন বাই লাইন কিন্তু ব্যাখ্যা করলাম। কোনো শব্দ বা কোনো লাইন কিন্তু এখানে প্রবলেম হওয়ার কোনো কথা নয়, খুব সুন্দরভাবে বলে দিয়েছি। তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। এখন কথা হলো যে প্রশ্ন তো যে কোনো জায়গা থেকে আসতে পারে। যেমন আমি প্রথমে এখান থেকে বলেছিলাম যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, তারপরে দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সময়টা কেমন, প্রশ্ন আসতে পারে। আমরা তো জানি আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। তারপর কি বলেছেন, দুজনে মিলে, তো দুজনে বলতে কাদের কথা বলা হয়েছে, এখানে আসতে পারে কোশ্চেন। সময়টা কেমন, সুবিধের নাম আমরা জানি। ছোট্ট দুটি হাত, এখানে কার কথা বলা হয়েছে, তার সঙ্গে বলতে কার কথা বলা হয়েছে, এই কোশ্চেনও আসতে পারে। তারপর আবার এখানে বলেছে কি যে বেঁচে মরতে কোনো রকমের পাথরের ফাটলে বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্ন আসতে পারে। যে স্থানে অস্থানে, যে এখানে গাছ জন্মায় কিভাবে, তার মানে কি বোঝাতে চেয়েছেন কবি, সেটা হতে পারে। যে আমরা পাটলের মতো রুক্ষ কঠিন জায়গাতেও, ওই পরিবেশেও কিন্তু আমরা প্রতিকূলতাকে জয় করব, এটার অর্থ এটাই। তো এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। আবার এখানে তিনি বলেছেন যে রসো শব্দটির অর্থ বলো, এভাবেও বলতে পারে। আবার কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নাও, এগুলো কিসের প্রতীক আসতে পারে। শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে, শ্রমজীবী মানুষের হাতিয়ার এই জিনিসগুলো। তো কেন কাকে ঝুড়ি, শাবল এবং জুতো এগুলো রেডি করে কেন রাখতে বলেছেন তিনি, আসতে পারে প্রশ্ন। তারপর আবার এখানে আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, কার্নেশন ফুল কি, কার্নেশন ফুলের কথা কেন বলা হয়েছে, মধু তালাশ বলতে কি বোঝানো হয়েছে, শর্ট কোশ্চেন যদিও। তো এগুলো প্রশ্ন কিন্তু আসবে। এখানে আগুন কথাটা কেন ব্যবহার করা হয়েছে, আসতে পারে। এখানে মাথা যতই উঁচু করুক কিসের কথা বলা হয়েছে, প্রশ্ন আসতে পারে। আমি বলেছি আমাদের চার হাত চার চোখ মানে কি, জুজবো বলতে কি বোঝানো হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু শর্ট ছোট 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 কিন্তু আসবে বা আসতেই পারে। কোনো রকম কোনোভাবেই কিন্তু এগুলো মিস করা যাবে না। ভিডিওটি পুরোটা তোমরা যদি দেখো তাহলে অবশ্যই সব রকম প্রশ্নের জন্য প্রস্তুত থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।